আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পূর্বে আমি যে ক্লাসগুলো করেছি আমার মনে হয় তোমরা অনেকে এই ক্লাসগুলো দেখোনি। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখে নিবে, কারণ আমাদের বাংলা পাঠ্যপুস্তকের যে গদ্য পদ্যগুলো আছে সেই গদ্য পদ্যের মূল বিষয়বস্তুটা, মূল ভাবটা আমাদের অবশ্যই জানা থাকা উচিত বলে আমি মনে করি। সেই জন্য তোমাদেরকে এই মূল ভাবগুলো অবশ্যই পড়তে হবে এবং জানতে হবে, বুঝতে হবে। সেটা পরীক্ষার জন্য নয়, সেটা হচ্ছে তোমাদের জ্ঞান অর্জনের জন্য। আমি যে পড়াগুলো পূর্বে যে পাঠগুলো তোমাদেরকে দিয়েছি সেখানে আমি প্রশ্নের ধারা অনুযায়ী 1-2 নং পড়িয়েছি, 11 নং পড়িয়েছি ও 14 নং প্রশ্ন পড়িয়েছিলাম। তাহলে 1 এবং 2 নংয়ে ছিল পাঠ্য বই থেকে সিন প্যাসেজ। 1 এবং 2 নংটা এক নম্বরে ছিল শব্দার্থ এবং 2 নম্বরে ছিল প্রশ্ন, কীভাবে হবে 1-2 কীভাবে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম পূর্বের ক্লাসগুলোতে। এরপরে 11 নংয়ের কবিতাগুলোর প্রশ্নগুলো কীভাবে লিখতে হবে সেটাও পড়িয়েছিলাম। আর 14 নংয়ে কয়েকটা রচনা পড়িয়েছিলাম। এখন ভাবুক ছেলেটির মূল ভাব আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। ভাবুক ছেলেটি লেখা হয়েছে কাকে নিয়ে? এখানে জগদীশচন্দ্র বসুকে নিয়ে লেখা হলো। তাহলে জগদীশচন্দ্র বসু বাঙালির কী ছিলেন? গৌরব ছিলেন। তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তিনি একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী ছিলেন, অর্থাৎ বাংলাদেশের মধ্যে নয়, সমস্ত বিশ্বের মধ্যে তিনি একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী ছিলেন। এই মহান বিজ্ঞানী কত সালে জন্মগ্রহণ করেন? 1858 সালে 30শে নভেম্বর কোন জেলায়? ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি ছিল বিক্রমপুরের রারিখাল গ্রামে। ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে তিনি কলকাতায় ভর্তি হন। শিক্ষা জীবনে কৃতিত্বের দ্বারা অব্যাহত রেখে তিনি 1878 সালে FA পাশ করেন। তার বিজ্ঞান শাখায় BS পাশ করে তিনি বিলেতে যান ডাক্তারি পড়ার জন্য। তাহলে তিনি বিজ্ঞান শাখায় BS পাশ করার পর কোথায় গিয়েছিলেন? বিলেতে গিয়েছিলেন ডাক্তারি পড়ার জন্য। 1 বছর ডাক্তারি পড়ার পর তিনি বিলেতে 1 বছর ডাক্তারি পড়েছিলেন। 1881 সালে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন। তাহলে ডাক্তারি পড়ার পর তিনি কোথায় গিয়েছিলেন? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে কী জন্য? উচ্চশিক্ষা লাভ করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি উচ্চশিক্ষা লাভ করার পর কী করলেন? পরবর্তী সময়ে দেশে ফিরে এসে তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। তারপর উচ্চশিক্ষা লাভ করার পর জগদীশচন্দ্র বসু কী করেছিলেন? পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কোথায় যোগ দিয়েছিলেন? প্রেসিডেন্সি কলেজে। এখান থেকে তিনি হয়ে ওঠেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তিনি নানা বিষয় নিয়ে গবেষণা করেছেন। অনেক বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন। তবে তিনি বেশি পরিচিত লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে এই সত্যটি তিনি প্রমাণ করেছিলেন। তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। তাহলে উদ্ভিদ এবং প্রাণী জীবনের মধ্যে কী আছে? অনেক মিল দেখতে পেয়েছেন তিনি। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। অর্থাৎ তরঙ্গ সৃষ্টি বলতে কি কোনো তার ছাড়া যেটা হয় সেটা হচ্ছে বেতার হতে পারে। বেতার, তা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের সফলতা অর্জন করেছিলেন তিনি। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। তার লেখা কয়েকটা বই আছে। একটা হচ্ছে নিরুদ্দেশের কাহিনী, বাংলা ভাষার লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেন এবং তখন থেকে তার নামের আগে স্যার যুক্ত হয়। অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন তিনি। জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বিজ্ঞান মন্দিরে গবেষণা চালিয়ে যান। তিনি 1937 সালের 23 নভেম্বর ভারতের গিরিডিতে মারা যান। এখন তোমরা একটু বইয়ের দিকে তাকাও, লক্ষ্য করে দেখো। এখানে আমি একটা জিনিস লিখছি, এখানে অনুচ্ছেদ শুরু, অর্থাৎ এই ভাবুক ছেলেটির উপর আমি তোমাদেরকে একটা অনুচ্ছেদ দিব। সেটার 1 নং এবং 2 নং আমি করতে বলবো, তোমাদেরকে কীভাবে করবে সেটা বলবো। আগে দেখো অনুচ্ছেদ শুরু এখান থেকে, এরপর পৃষ্ঠা উল্টাও এই প্যারাসহ। এখানে আমি অর্থাৎ তোমাদের 78 পৃষ্ঠার আমি লাল দাগ দিয়েছি একটা অনুচ্ছেদ।
78 পৃষ্ঠার লাল দাগ দেওয়া পর্যন্ত হচ্ছে একটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ থেকে আমি 1 এবং 2 নং প্রশ্ন আমাদেরকে লিখতে হবে। তাহলে আমি 1 নম্বরের জন্য 1 নম্বরে আমাদের থাকবে কি শব্দার্থ, আর 2 নম্বরে থাকবে আমাদের কি প্রশ্ন উত্তর। আমি এখান থেকে যে শব্দ মানে পুরা অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আছে আমি সেগুলো তোমাদেরকে লিখে দেখাচ্ছি। সেগুলো তোমরা একটু বাসায় মনোযোগ সহকারে মুখস্থ করবে এবং শিখবে, হোমওয়ার্কও করবে। এছাড়া 2 নম্বরের জন্য আমি কিছু প্রশ্ন দিব, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই অনুচ্ছেদ থেকে খুঁজে লিখবে। যখন স্কুল খুলবে তখন আমি বাড়ির কাজ দেখব। এবার তোমরা একটু দেখো, এখানে আমি লিখছি 1 নং প্রশ্ন উত্তর। নিচের শব্দগুলোর অর্থ লেখো, অর্থাৎ 60টির মধ্যে 5টি। তাহলে আমি যে অনুচ্ছেদ তোমাদেরকে বইয়ে দাগিয়ে দিয়েছি সেখান থেকে আমাদের কী হবে 1 নং প্রশ্ন এবং 2 নং প্রশ্ন। 1 নংয়ে থাকবে শব্দার্থ এবং কি 2 নংয়ে থাকবে আমাদের প্রশ্ন উত্তর। এখন এই ভাগ ছেলের মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ আমি এখানে সেগুলো সব লিখছি। এছাড়াও তোমরা বইয়ের পিছনে যে শব্দার্থগুলো আছে সেগুলো অবশ্যই শিখে ফেলবে। আচ্ছা, এগুলো একটু আমি বলতেছি, দেখো। পদার্থ শব্দ অর্থ এভাবে ঘর করে লিখলে ভালো হবে। পদার্থ শব্দ মানে কি, যে শব্দটা আমাদের প্রশ্ন দেওয়া থাকবে সেটা, তারপর এটার অর্থ লিখব। পদার্থ শব্দ কি পর্যবেক্ষণ, অর্থ হচ্ছে কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। বিস্ময় অর্থ হচ্ছে আশ্চর্য। গবেষণা অর্থ হচ্ছে অনুসন্ধান। আবিষ্কার অর্থ হচ্ছে কি উদ্ভাবন। রাডার অর্থ হচ্ছে অগ্রসমান কোনো বস্তু। কৃতিত্ব অর্থ হচ্ছে কার্যদক্ষতা বা নিপুণতা। খ্যাতি অর্থ হচ্ছে সুনাম বা প্রশংসা। প্রতিষ্ঠা অর্থ হচ্ছে স্থাপন, গড়া, যে কোনো একটা হবে। অবসর অর্থ হচ্ছে অবকাশ অথবা কি ছুটি। চর্চা অর্থ হচ্ছে অনুশীলন বা অভ্যাস। উপাধি অর্থ হচ্ছে কি খেতাব। তোমরা এই অর্থগুলো শিখবে এবং বাড়ির কাজ করবে। এবার তোমরা দেখো 2 নং প্রশ্ন উত্তর। এটা তোমরা বাড়ির কাজ করবে। কিভাবে করবে বাড়ির কাজটা, আমি যে অনুচ্ছেদ তোমাদের বইয়ে দাগিয়ে দিয়েছি সেই বই থেকে এই অনুচ্ছেদ থেকে তোমরা এই প্রশ্নগুলো উত্তর পাবে। ওইখান থেকে প্রশ্নগুলো বাড়ির কাজ হিসেবে আমার জন্য করবে। স্কুল যখন খুলবে আমি সেই বাড়ির কাজগুলো দেখব। তাহলে প্রশ্নগুলো দেখো, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর লেখো। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, ক, জগদীশচন্দ্র বসু কত সালে অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন? তিনি কোন সত্য প্রমাণ করেন? এই প্রশ্নটা লিখবে। এটাতে নাম্বার হচ্ছে আমাদের কত, 2 নাম্বার। তারপর খ, রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে, কেন দেখে ব্যাখ্যা করো। এটা অনুচ্ছেদের প্রথম দিকে লাইনগুলো আছে, সেখানে পড়লে তোমরা উত্তরটা নিজেরাই মাথা খাটিয়ে লিখতে পারবে। এবার গতে আসো, বিজ্ঞানী হতে চাইলে তোমাদের করণীয় সম্পর্কে 4টি বাক্য লেখো। বিজ্ঞানী হতে চাইলে তোমাদের করণীয় সম্পর্কে 4টি বাক্যের মধ্যে তোমরা এটা নিজের থেকে লিখতে হবে। তবুও আমি একটু করে বলে দিচ্ছি কীভাবে লিখতে হবে। সেটা কী করতে হবে, বিজ্ঞানী হতে চাইলে আমাদেরকে কী করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, নিয়মিত স্কুলে যেতে হবে, শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শুনতে হবে, বিজ্ঞান বিষয়ক বই পড়তে হবে, ম্যাগাজিন কী করতে হবে, বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন বই এগুলো আমাদেরকে আগ্রহ সহকারে পড়তে হবে। নতুন কিছু আবিষ্কারের আগ্রহ থাকতে হবে আমাদেরকে। এছাড়াও তোমরা নিজের থেকে আরও মাথা কাটিয়ে আরও কয়েকটা বাক্য লিখতে পারবে। তাহলে গ নম্বরটা আমাদেরকে নিজের থেকে তৈরি করতে হবে। এরপর নিচের দিকে তাকাও, দেখো এখানে কী আছে, রচনা। শীতকাল, আমি আগের ক্লাসে পূর্বে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে শীতকাল প্রথম 3 প্যারা দিয়েছিলাম। এখন তোমরা শীতকাল সম্পূর্ণ শিখবে এবং বাড়ির কাজ করবে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 5 নং যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু বুঝিয়ে দিব। 5 নং প্রশ্নের মধ্যে আমাদের আসবে কি ক্রিয়াপদের চলিত রূপ। এখন ক্রিয়াপদের চলিত রূপ পড়তে গেলে আমাকে পড়তে হবে কি, প্রথমে ভাষা সম্পর্কে জানতে হবে, তারপর আমি চলিত রূপ করতে পারবো। তাহলে আমি একটু প্রথম থেকে যাচ্ছি, যে ভাষা সম্পর্কে আমাকে একটু জ্ঞান থাকতে হবে আমার। প্রথম হচ্ছে কি, ভাষা কি, মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে আমরা কি বলি, ভাষা বলি। এখানে বাকযন্ত্র কি, বাকযন্ত্র হচ্ছে কি আমাদের কণ্ঠ, জিহ্বা, দাঁত, নাক, ঠোঁট, তালু, মুদ্রা, এগুলো হচ্ছে কি বাকযন্ত্র। এগুলোর সাহায্যে আমরা কী করি, উচ্চারিত অর্থবোধক যে ধ্বনি ব্যবহার করি সেই ধ্বনিগুলোকে আমরা কি বলি, ভাষা বলি। আমরা বলতে পারি কি, ভাষার প্রধান রূপ কয়টি? ভাষার প্রধান রূপ হচ্ছে 2টি, একটা হচ্ছে কথ্য ভাষা, একটা হচ্ছে কি লেখ্য ভাষা।
আবার হচ্ছে কি লেখ্য ভাষার আবার দুইটি রূপ আছে, একটা হচ্ছে কি সাধু ভাষা, একটা হচ্ছে কি চলিত ভাষা। তাহলে এখন আমাকে জানতে হবে কি সাধু ভাষা কি, চলিত ভাষা কি, তারপর আমি চলিত রূপটা করতে পারবো। তাহলে সাধু ভাষাকে আমরা একটু জেনে নিতে হবে। দেখো, যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে তাকে বলা হয় সাধু ভাষা। অর্থাৎ এখানে আমরা কি বুঝলাম, যে ভাষাতে অর্থাৎ যে ভাষাতে ক্রিয়াপদ মানে কি, ক্রিয়াপদ বলতে আমরা কি বুঝি, কাজ করা বুঝালে সেটা হচ্ছে কি ক্রিয়াপদ। ও সর্বনাম পদ, সর্বনাম পদটা কখন বসে, নামের পরিবর্তে বসে। পদ পূর্ণরূপে বর্তমান থাকে, অর্থাৎ এখানে একটু তোমরা খেয়াল করো, পূর্ণরূপে বর্তমান থাকে। যেমন এই সাধুরূপে দেখো, এখানে ক্রিয়াপদ হচ্ছে যাইতেছে আর সর্বনাম হচ্ছে তাহারা। তাহলে এখানে কি বোঝাচ্ছে, যে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে তাকে বলা হয় সাধু ভাষা। তাহলে আমরা কি সর্বনাম পদ তাহারা পূর্ণরূপে আছে, যাইতেছে পূর্ণরূপ, তাহলে সেটা হচ্ছে কি সাধুরূপ। তারপর দেখো এবার চলিত ভাষা কাকে বলে, যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে বলে চলিত ভাষা। যেমন আমি এখানে লিখেছি তারা স্কুলে যাচ্ছে। তাহলে এখানে একটু দেখো পার্থক্যটা দেখো, সাধুরূপে সর্বনাম পদ তাহারা, চলিত রূপে গিয়ে তা কী হলো তারা, স্কুলে ঠিক আছে। এখন যাইতেছে ক্রিয়াপদে দেখো যাইতেছে, এটা সম্পূর্ণ, আর এখানে হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি যাচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম তাহারা তারা, তাহারার সংক্ষিপ্ত রূপ হচ্ছে তারা, যাইতেছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি যাচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম সাধুরূপ চলিত রূপ বুঝতে পারলাম তো আমরা। তাহলে এবার আমরা একটু নিচে যাচ্ছি, দেখো আমি নিচে কয়েকটি শব্দ লিখছি, একটা হচ্ছে সাধুরূপ, একটা চলিত রূপ, তোমরা এভাবে ঘর করে লিখবে। তাহলে কি দেখা যাচ্ছে, দেখো প্রথমে হচ্ছে চলিতেছে, তাহলে চলিতেছে সাধুরূপ, এই চলিত রূপ কী হবে চলছে। উঠিল, এই চলিত রূপ কী হবে উঠল। আসিবে, এই চলিত রূপ কী হবে আসবে। পাইবেন, চলিত রূপ কী হবে পাবেন। শুনিয়া, চলিত রূপ হবে শুনে। যাইবে, চলিত রূপ হবে যাবে। হইয়াছে, চলিত রূপ হচ্ছে কি হয়েছে। আঁকিব, চলিত রূপ হচ্ছে কি আঁকব। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো, এইভাবে তোমরা এগুলো শিখবে এবং হোমওয়ার্ক করবে। শিক্ষার্থীরা, এখানে কিছু শব্দ সাধুরূপের কিছু শব্দ দেওয়া আছে, তোমরা এগুলোকে চলিত রূপ করবে, বাড়ির কাজের জন্য সেগুলো চলিত রূপ করবে। স্কুল করলে এগুলো আমি অবশ্যই দেখব। শিক্ষার্থীরা, আমি যে বাড়ির কাজগুলো তোমাদেরকে দিয়েছি এগুলো করবে, রুটিন মাফিক পড়াশোনা করবে, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে। সবার সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।